স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। আবারও বাড়ছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে এ খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় 7%। রপ্তানি পরিমাণ বাড়তে থাকলে বন্ধ পাট কলগুলো চালু করা সম্ভব হবে আশা করছে পাট ও বস্ত্র অধিদপ্তর। আজ আমাদের আলোচনার বিষয় পাট এবং পাটজাত পণ্যের রপ্তানি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পাট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল কাইম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। একসময় দেশের প্রধান অর্থকরী ফসল ছিল পাট, কিন্তু সময়ের সাথে হারিয়ে যায় সেই সুদিন। দীর্ঘদিন পাট রপ্তানিতে মন্দা অবস্থা থাকলেও এখন সে অবস্থা কিছুটা ভালোর দিকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো হিসেবে গেল অর্থ বছরের প্রথম 10 মাসে পাট রপ্তানি কমেছিল প্রায় 21%। তবে এই অর্থ বছরের একই সময়ে রপ্তানি বেড়েছে প্রায় 7%। আমাদের কম্পিটিটর যেহেতু খুব বেশি নেই, সেই হেতু আমাদের পণ্যটা কিন্তু যে পরিমাণে আগে যেত সেই পরিমাণেই যাবে। যেহেতু চাহিদা রয়েছে আমাদের এখান থেকে প্রোডাক্ট সেখানে যাবে এবং সেটা দেখা যাবে যে কোয়ান্টিটি হয়তো বেড়ে গিয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বলছে পাট পণ্যের বহুমুখী হওয়ায় রপ্তানি বাজার বাড়ছে। রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলে মনে করছে সংস্থাটি। সবসময় মার্কেট কিন্তু সমান থাকে না, ফ্ল্যাকচুয়েট করে কিন্তু এটা। তো আমাদের গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে 3 মাস আমাদের হরতাল অবধির জন্য একটু খারাপ ছিল, বাট এখন আবার আল্লাহর রহমতে আমাদের এখন অনেক ভালো হচ্ছে এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের এক্সপোর্ট করে থাকছি। পাটের রপ্তানি বাড়লে বন্ধ পাটকলগুলো চালু করা সম্ভব হবে বলে মনে করছে পাট অধিদপ্তর। বর্তমান সরকার কিন্তু বেশ কিছু বন্ধ পাটকল কিন্তু আবার নতুন করে চালু করেছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যদি এরকম দেশে বিদেশে আমাদের চাহিদা বাড়ে, তাহলে আমরা যে বন্ধ মিলগুলি আছে সেগুলি আমরা আবার শুরু করার জন্য গভর্নমেন্ট অবশ্যই স্টেপ নেবে। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে পাট রপ্তানি হয়েছে 5,600 কোটি টাকায়। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মিজানুর রহমান আর জনাব আব্দুল কাইম, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো। জনাব রহমান, প্রথম প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে পাট এবং পাটজাত পণ্যের যে আমাদের যে পণ্য এর বেশ কিছুটা বহুমুখীকরণ হয়েছে এবং এর ফলে এই পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে। আপনি কি আমাদেরকে বলবেন যে কি কি ধরনের পণ্য আসলে বহুমুখীকরণ হয়েছে, নতুন কি প্রোডাক্ট আসলে হয়েছে এখানে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলেছেন যে বহুমুখীকরণের কারণে রপ্তানি বেড়েছে, কথাটি অবশ্যই সত্য। শুধু বহুমুখীকরণের কারণেই নয়, আমাদের আভ্যন্তরীণ মার্কেটের সম্প্রসারণের দিকে সরকার জোর দিয়েছেন। আচ্ছা, এবং এর মধ্যে একটি অনুষঙ্গ হচ্ছে পণ্যে বাধ্যতামূলকীকরণের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রয়োগ। না, আমরা আসলে যেহেতু কথা বলছি রপ্তানি নিয়ে, রপ্তানি যেহেতু বৃদ্ধি পেয়েছে এবং বলা হচ্ছে মূলত পণ্যে বেশ কিছু নতুন পণ্য যোগ হয়েছে, পণ্য বহুমুখীকরণ করা হয়েছে, সেগুলো আসলাম। একটি হচ্ছে যে আমাদের শপিং ব্যাগ, ভ্যারাইটি বিভিন্ন জাতের শপিং ব্যাগ কিন্তু তৈরি হচ্ছে আমাদের দেশে এবং এটি রপ্তানি হচ্ছে। আচ্ছা, কারণ আপনি জানেন যে বিভিন্ন দেশে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে এবং এর জায়গা দখল করে নিচ্ছে প্রাকৃতিক তন্তু জাতীয় বিষয়। তার মধ্যে পাট হচ্ছে 1 নম্বর বিকল্প। সেই বিকল্পটি সারা বিশ্বে এখন যাবে। আমাদের সাথে, আমাদের আগে চায়না এবং জাপান, তারাও কিন্তু বিভিন্ন দেশে আমাদের পাট নিয়ে ভ্যারাইটি পণ্য উৎপাদন করে রপ্তানি করছে। আমরা এতদিন একটু পিছিয়ে ছিলাম। আমাদের বিভিন্ন উৎপাদনকারী বা যারা ব্যবসায়ী আছেন তারা এখন ওইদিকে এগিয়ে আসছেন এবং তারা ভ্যারাইটি পণ্য উৎপাদন করছেন। তার মধ্যে ব্যাপকভাবে যাচ্ছে আমাদের শপিং ব্যাগগুলো, তারপরে মহিলাদের ব্যবহার্য বিভিন্ন জিনিস, আরো জিনিসগুলো আসছে এবং নতুন নতুন প্রযুক্তি আসছে, যার কারণে বিদেশের বাজারে এগুলো চাহিদা বাড়ছে এবং রপ্তানিও বেড়ে যাচ্ছে। জনাব রহমান, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব কাইম, আপনার কাছে জানতে চাচ্ছি যে জনাব রহমান বলছিলেন যে শপিং ব্যাগের কথা বলছিলেন, ব্যাগের কথা বলছিলেন যে এটা ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। দেশে একটি আইন হয়েছিল যে, এবং যেখানে বলা হয়েছে যে প্যাকেজ রুলস, যেখানে সকল এসব পণ্যের প্যাকেজ হতে হবে জুটের হতে হবে, ম্যান্ডেটরি প্যাকেজিং লটা ম্যান্ডেটরি করা হয়েছিল সকলের জন্য। সেটি কি আসলে কার্যকর হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আর আমি এই প্রসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ম্যান্ডেটরি প্যাকেজিংয়ের ব্যাপারে। উনি এই বিষয়ে অত্যন্ত আমার সতীর্থ, আজকের সরকারের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি। উনি যেভাবে শ্রম দিয়ে যাচ্ছেন এজন্য উনি ধন্যবাদ প্রাপ্তির উপযুক্ত। কারণ দেশের ভিতরে এবং প্রত্যন্ত অঞ্চলে
উনি অসম্ভব শ্রম দিয়ে যাচ্ছেন। আমি ওনার কাছে যাব, আপনি পাট আপনাকে জানতে চাচ্ছি এটা আসলে কার্যকর হচ্ছে কিনা। পণ্যটাকে পপুলারাইজ করার জন্য, জনপ্রিয় করার জন্য যেভাবে সরকারের উদ্যোগ, মাননীয় প্রতিমন্ত্রী, পাট প্রতিমন্ত্রী এবং ওনাদের অঙ্গ সংগঠনগুলোর, তাতে করে পাট পণ্য অতি শীঘ্রই আবার তার নিজের জায়গা দখল করে নেবে এবং এখান থেকে যে পলিথিন এবং অন্যান্য কৃত্রিম তন্তু তার যে সম্প্রসারণ, এই যে ম্যান্ডেটরি প্যাকেজিং লটা এটা হয়েছিল 2011 সালে, 2010 সালে, এখন 2015 সাল, এখনো কেন হয়নি? তাহলে এখনো হয় নাই। দীর্ঘদিনের যে এটা ক্রনিক হয়ে গেছে ডিজিজটা, 5 বছর লাগবে ক্রনিক। 5 বছর। এই ক্রনিকটা তো আমাদের দেশ তো জনবহুল দেশ, এখানে মানুষ এত বেশি পরিমাণে বাড়ছে যেখানে পাটের জমি কমছে, পাটের জমি, পাট চাষাবাদী জমি কমে যাচ্ছে মানুষের জনবিস্ফোরণে। এট দ্য সেম টাইম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যতই সরকার চেষ্টা করুক না কেন, জনসচেতনতা ছাড়া কোনো কিছুতে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। জনসচেতনতা আনতে গেলে একটা সময়ের দরকার, যেটা দীর্ঘদিনে পাটের যে ইয়েটা ডিক্লাইনিংটা পাটের বাজারের, সেটাকে আবার রিগেইন করতে গেলে আবার দীর্ঘদিন লাগবে, এটাই স্বাভাবিক। এবং সরকারের আরেকটি জিনিস আছে, সবকিছুর মূল্য হলো কাঁচা পাট, কাঁচা পাট থেকে পাট পণ্য তৈরি হয় এবং কাঁচা পাটের যদি মার্কেটিং এর যথোপযুক্ত ব্যবস্থা থাকে টার্মিনাল মার্কেটগুলোতে, তাহলে কৃষকদের কাছ থেকে আমাদের সদস্য কাঁচা পাট রপ্তানিকারকগণ যেভাবে সংগ্রহ করে পাট, কাঁচা পাট, সেটা কৃষক পর্যায় থেকে টার্মিনাল মার্কেটে আসার পরে সেটা রপ্তানিযোগ্য করা তোলা হয় পাক্কা বেল ফর্মে। সেখানে পাটের গুদামগুলোকে কোনো এক বিগত দিনে এগুলোকে, এই সরকার আসার আগে এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত যে অবকাঠামো, সেই অবকাঠামোই কাঁচা পাটের নষ্ট করে দিয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে এটাকে আবার ফর্মে আনতে গেলে একেবারে ধ্বংস হয়েছিল এবং সেটা এই 5-6 বছরে সেটা সম্ভব হয়নি, 5-6 বছর সম্ভব হয়নি। এই জন্য আবার দীর্ঘ প্রক্রিয়া। আমি বুঝতে পেরেছি, আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আমরা যেটা যে প্যাকেজিং রুলের কথা বলছিলাম, যেখানে বলা হয়েছে যে এটা সকলের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে, তাহলে পাটের বস্তার চাহিদা দেশে বাড়বে এবং এর উৎপাদন বাড়বে এবং পাট শিল্প আসলে সত্যিকার অর্থে এক ধরনের সুবিধা পাবে। সেই আইনটা কি আসলে কার্যকর হচ্ছে সব ক্ষেত্রে? আমি আপনাকে একটু আগে আপনি বলছিলেন যে 5 বছর কেন লাগবে, 2010 সালের আইন 15 সালেও কেন বাস্তবায়ন হয়নি। আপনার একটা তথ্য দিচ্ছি, সেটি হচ্ছে যে এই আইনটি যদিও 2010 সালে তো প্রণীত, এটি কিন্তু সত্যিকার অর্থে সরকার গেজেট মূলে বাস্তবায়ন করতে শুরু করেছেন 2013 সাল থেকে, 13 সালের মাঝামাঝি থেকে। ভিডিও তৈরি হয়েছে 2013 সালে, যে কারণে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কার্যকারিতার মধ্যে গিয়েছি গত বছরের মাঝামাঝি থেকে। বস্তুত এই 1 বছর থেকেই কিন্তু এই আইনটি প্রয়োগের দিকে যাচ্ছে। এবং আপনি জেনে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের বর্তমান সচিব, তাদের নির্দেশনা আর আমাদের কার্যক্রম যেটি চলছে আপনার কাছে, যে সকল পণ্যের জন্য কি এটা 6টি পণ্য, সেটা আপাতত 6টি পণ্য, ধান, চাল, গম, ভুট্টা, সার এবং চিনি, এই 6টি পণ্যে এই আইনটি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বিভিন্ন সময় ভবিষ্যতে কিন্তু এটা আওতা বাড়বে। বিভিন্ন সময় আমরা শুনেছি ব্যবসায়ীদের কাছ থেকে যে তারা বলছেন যে যেমন চিনির কথা বলছেন অনেকে, যে পাটের ব্যাগে চিনি রাখাটা তাদের জন্য একটা সমস্যা আছে আর কি। সেখানে কি সেই বস্তার কি কোনো আধুনিকায়ন বা আধুনিকরণ করেছেন, সেটা কি করেছেন? এটা হচ্ছে যে আমরা একটা মিটিং করেছি, আন্তঃ মন্ত্রণালয় মিটিং, সেখানে এমন একটি ব্যাগের স্ট্যান্ডার্ড আমরা তৈরি করেছি যেটা বিএসটিআই অনুমোদন করেছে। আচ্ছা। এবং বিএসটিআই বলে দিয়েছে যে এই ব্যাগটি চিনির পরিবহনের জন্য উপযোগী। এই স্ট্যান্ডার্ডটা কিন্তু ইতিমধ্যে আন্তঃ মন্ত্রণালয় মিটিং এর মাধ্যমে তৈরি হয়েছে এবং আস্তে আস্তে সেটি বাস্তবায়নের দিকে যাচ্ছে, খুব শিগগিরই যাবে। কারণ আর প্রয়োজনে এখানে একটা লাইনারের ব্যাপার আছে ভিতরে, চিনিটা রাখতে গেলে একটা লাইনার, সেটিও কি ধরনের হবে, পরিবেশ সম্মত হতে হবে। পলিথিন কিনা? পলিথিন না, এটা পরিবেশ সম্মত পলিথিন। সরকার যে নির্ধারিত কিছু পলিথিন আছে, মাইক্রন বলে এটাকে, 50 মাইক্রনের নিচে যেগুলো আছে সেটা পরিবেশ আইনে নিষিদ্ধ নয়, সেটি বায়োডিগ্রেডেবল। এটা এই লাইনারটা ভিতরে দেওয়া যেতে পারে, এভাবে কিন্তু এই সিদ্ধান্তটা আসছে। যে কারণে পাট থাকবে, এই কম্প্যাকশনটাও পাটের ওই রকমই হবে, ওই ব্যাগটা যেটা বিএসটিআই নির্ধারণ করে দিয়েছে, লাইনারটাও বিএসটিআই বলে দিয়েছে। কাজে ওখানে চিনি পরিবহনে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ জনাব কাইয়ুম। আপনার কি মনে হয় যে সত্যিকার অর্থে বাংলাদেশে পাট এবং পাটজাত পণ্যের যে একটা চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে, সেটা যদি বৃদ্ধি করতে চাই, পাটজাত পণ্যের আমরা আর কি বহুমুখী ব্যবহার করতে পারি আসলে আমরা, যেটা আমরা এখনো চেষ্টা করছি কিন্তু এখনো অর্জন করতে পারি? আমি নিজের চোখে দেখেছি পাটের স্যান্ডেল, তারপরে গ্লাস ফাইবার, যেটা বিদেশে পাটটা নিয়ে কাটা পাট 6 ইঞ্চি 8 ইঞ্চি কাটা পাট, যেটা বেল আকারে যায়, এটকো ইন্টারন্যাশনাল যেটা পাঠায় সরিষাবাড়ি থেকে, ওইগুলোও দেখেছি।
যে ওইগুলো যদি তাদের গ্লাস ফাইবার বা বিভিন্ন কাজে যদি না লাগতো তাহলে তারা ইম্পোর্ট করতো না সেটা। আচ্ছা, যেমন আমাদের পাট 100% ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি হলো পাকিস্তান। 16টা জুট মিল যেহেতু আছে, খুঁড়াই চলো তাদের অনেক পাট লাগে। ইন্ডিয়াও তাদের ডেফিসিট আছে কাঁচা পাটের, তারা পাট আমদানি করে। কিন্তু কোন কোন দেশ আছে তাদের অন্যান্য সামগ্রীর মধ্যে পাটটাকে ব্যবহার করার জন্য পাটটা নিয়ে যায়। যেমন জার্মানি আছে, ইটালি আছে বা ইংল্যান্ড আছে। এই সমস্ত দেশে এখন পাট থেকে তাদের একটা ফাইবার গ্লাস তৈরি করতে, স্যান্ডেল জুতার সাথে ব্যাগ তৈরি করতেও তারা অনেকটা পাট অনেকটা লেদার বিভিন্নভাবে তার একটা সংমিশ্রণের মাধ্যমে পাটটাকে কটনের সাথে মিশিয়ে যে সুতাটা তৈরি করা হয় সে তো ভালো স্ক্রিন, ঘরের স্ক্রিন তৈরি করা হচ্ছে ইত্যাদি হচ্ছে। পাটের বহুমুখী জিনিসপত্র তৈরি করার জন্য, সামগ্রী তৈরি করার জন্য যেই ইনসেন্টিভ দরকার বর্তমান সরকারের এই আন্তরিকতা আছে। জনাব রহমান, এই জাতীয় নতুন নতুন প্রোডাক্ট যদি আমরা আসলে চালু করতে চাই, ইন্ট্রোডিউস করতে চাই, সেখানে সরকারের দিক থেকে কি ধরনের কারিগরি সাহায্য বা আর্থিক সাহায্য কি দিচ্ছে? আপনি বোধহয় জানেন যে জেডিপিসি নামে একটা সংগঠন সরকারের আছে, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। এই প্রমোশন সেন্টারের মাধ্যমে সরকার যারা বহুমুখী পণ্য তৈরি করবেন তাদেরকে কারিগরি সহায়তা সহ আর্থিক সহায়তার বিভিন্ন দিকগুলো তারা পরিচালনা করে, তারা উৎসাহ দেয়, তারা টেকনিক্যাল সাপোর্ট দেয় এবং কোন কোন জায়গা থেকে তারা আর্থিক সুবিধাটা পেতে পারে, ব্যাংক লোন থেকে শুরু করে সব বিষয়ে তারা কিন্তু সহযোগিতা দিয়ে যাচ্ছে। একই সাথে আমরা পাট অধিদপ্তরের কাছে যখন কোনো নতুন উদ্যোক্তারা আসেন আমরা গাইড দিই, আমরা তাদেরকে বলে দিই আমরা কোন পাট তারা নিবেন, কোন পাটের মানটা ভালো, কোন পাটের আঁশটা ভালো, কোনটা কোন গ্রেডের, এই লাইনে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। আসলে জেডিপিসি বলেন আর আমরা বলি এবং আমাদের মন্ত্রণালয় এমন সাথে বিজেএমসি, আমরা কিন্তু সবাই এতগুলো অর্গানাইজেশন আপনারা কিভাবে কাজ করেন? আপনাদের মধ্যে কি সমন্বয়? হ্যাঁ, সমন্বয় আমাদের মন্ত্রণালয় সমন্বয় করে, আর মূলত সমন্বয়টা আমরা করি মাঠে পাট অধিদপ্তর। জেডিপিসির সাথে বিজেএমসির সাথে আমরা মাঝে মধ্যে বৈঠক করি, বৈঠক করে আমাদের যেখানে ঘাটতি আছে ওই সমন্বয়টা আমরা ওখানে করে নিই। এটাতে গেল পাটের মধ্যবর্তী ব্যবহারের কথা আমরা বলছি। পাট গ্রোয়িং যেটা যদি বলি, সেইখানে কি হয় সেটা আসলে কে দেখেন? সেইখানে যে প্রণোদনা বা সেইখানে যে সাহায্য, মূল ব্যাপারটা হচ্ছে যে কৃষক যদি সত্যিকার অর্থে ভালো দাম না পায় তাহলে তার জন্য একটা চাষ করা সম্ভব না। এখানে প্রথম কাজটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের পাটের উৎপাদন পর্যায়টা তারা দেখার কথা। আমাদেরও পাট অধিদপ্তরের একটা প্রজেক্ট আছে, এটার নাম হচ্ছে উচ্চ ফলনশীল প্রজেক্ট, উফসি প্রজেক্ট বলা হয় একে। এই প্রজেক্টের মাধ্যমে আমরা 200টি উপজেলায় আমরা পাটের একেবারে প্রান্তিক পর্যায় থেকে, বেজ লাইন থেকে, অর্থাৎ বীজ উৎপাদন থেকে শুরু করে পাট কাটা পর্যন্ত, পাট শুকানো পর্যন্ত সবগুলো স্টেজে আমাদের সাহায্য আছে। যেমন আমরা আমাদের প্রজেক্টে 2000 উপজেলায় এবার আমরা প্রশিক্ষণ দিয়েছি কৃষকদেরকে, প্রত্যেক উপজেলায় 100 জন করে। আমাদের কৃষকের সংখ্যা হচ্ছে প্রায় 50,000 এই আমাদের প্রজেক্টের আওতায়। এই কৃষকরা আরও যারা পাট চাষ করবেন তাদেরকে কিন্তু এই প্রযুক্তিটা, আমরা যে প্রযুক্তি এবং সহযোগিতা দিয়ে যাচ্ছি সেই সহায়তা তারা তাদের বন্ধু বা সহকর্মী কৃষকদেরকেও দিচ্ছেন। এইভাবে কিন্তু আমরা উন্নত জাতের বীজ থেকে শুরু করে তারপরে চাষ পদ্ধতি, তারপরে আপনার মাঠ নির্বাচন বা জমি নির্বাচন, উৎপাদন আঁশটা কিভাবে মানটা ভালো হবে তার সকল রকম প্রশিক্ষণ এবং প্রযুক্তি আমরা দিচ্ছি। সাথে একটি নতুন প্রযুক্তি আমরা দিচ্ছি, সেটি হচ্ছে রিবন রেটিং পদ্ধতি। এই পদ্ধতিতে কেউ যদি আঁশটা ছাড়ায় তাহলে ওই আঁশের গুণগত মান অনেক বেড়ে যাবে। এটা কিন্তু আমি নিজেও গতকালকে যে একটা কৃষক ট্রেনিংয়ে আমি আমার কথাগুলো বলেছি মন্ত্রণালয় এবং অধিদপ্তর। আশা করব এই পদ্ধতি ব্যাপকভাবে জনপ্রিয় হবে এবং সেটা হচ্ছে। ধন্যবাদ। আমি আপনাদের ফিরে জনাব কাইম, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা পাট ফার্মিং এর কথা, পাট গ্রোয়িং এর জন্য কি ধরনের অবদান রাখছেন? আসলে পাট গ্রোয়িং এর বিষয়টা এটা সরকারিভাবে উনি যা বলেছেন অ্যাবসলিউটলি সেভাবেই হচ্ছে। ওখানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লক সুপারভাইজার আছে, ওইখানে এক্সটেনশন অফিসার আছে, ওনারা দেখাশোনা করে। আর বস্তুতপক্ষে মার্কেটিং যেটা বাজারজাতকরণের জন্য সেখানে সহযোগিতাটা আমাদের কৃষক পর্যায় থেকে একদম টার্মিনাল মার্কেট পর্যন্ত এটা আমাদের সম্মানিত সদস্যগণ যারা রপ্তানিকারক আছেন বা ব্যবসায়ী আছেন তারা দেখেন এবং তারা যে মাঠে উপস্থিত থাকেন এবং তাদের কার্যক্রমটা পাটের বাজারটাকে স্থিতিশীল রাখার জন্য আমরা খুব সাহায্য করে। এবং এই জুট অ্যাসোসিয়েশন
1949 সাল থেকে সৃষ্টি জুট অ্যাসোসিয়েশনের। তারপর 1959 সালে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার তারপর 1959 সালে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 সাল থেকে পুনরায় একটা গেজেটের মাধ্যমে আবার বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন হয়েছে, তখন ছিল পাকিস্তান জুট অ্যাসোসিয়েশন। সুতরাং যেহেতু অনেক দিনের পুরানো এবং ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, এখানকার সদস্যরাও ঠিক সেটাকে সেই ব্যবস্থাটাকে মাথায় রেখে ওনারা এমনভাবে কাজকর্ম করে যাতে পাটের বাজার স্থিতিশীল রাখার জন্য যে অ্যাসোসিয়েশনের সৃষ্টি সেটা যেন বজায় থাকে, তারাও সেভাবেই কাজ করে। পাটের আমরা বলছি যে বহুমুখী ব্যবহার কথা বলছি, তার একটা বড় একটা অংশ হচ্ছে যে এর পণ্য তৈরি করা এবং এর জন্য উপযুক্ত ডিজাইন তৈরি করা। আমাদের জুট ব্যাগের কথা বলি বা অন্যান্য হাউস হোল্ড প্রোডাক্টসের কথা বলি, ডিজাইনের কথা বলা হয় সেই এবং ডিজাইন খুব দ্রুত পরিবর্তনশীল হয়। সেই রকম স্ট্রং ডিজাইন টিম বা এর যাতে কোনো সংগঠন বা আছে কিনা বা একটু আগে আপনাকে বললাম যে আমাদের জেডিপিসি এই ডিজাইনিং এর উপরও কাজ করে। একই সাথে আপনি জানেন আমাদের একটা গবেষণা প্রতিষ্ঠান আছে বাংলা BJRI, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। তারা শুধু যে পাটের জেনোম আবিষ্কার করেই ক্ষান্ত হয়ে বসে আছেন তা কিন্তু নয়, তারা নতুন নতুন ডিজাইনের কাজও করে যাচ্ছেন। এবং আরেকটি আশার সংবাদ হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ের অধীনে আমাদের অধিদপ্তরের আওতায় একটা নতুন গবেষণা পাট পণ্য গবেষণা ইনস্টিটিউট তৈরি হচ্ছে। এটি যদি তৈরি হয় তাহলে ওই যে ডিজাইনের ক্ষেত্রে একটা নতুন উদ্দীপনা এবং নতুন একটা যুগের সৃষ্টি হবে বলে আশা করা যায়। আচ্ছা, এবং এইভাবে এখন আপাতত জেডিপিসি এবং BJRI এই কাজটি করে যাচ্ছেন। জনাব কাইম, আপনার কাছে জানতে চাচ্ছি যে বহুমুখী পণ্য বৃদ্ধি করার ক্ষেত্রে কি কি যে কথা বলছেন, যেসব প্রোডাক্টের কথা বলছেন এবং এর জন্য একটা কারিগরি দিকের ব্যাপার আছে, যেটা যিনি জনাব রহমান বলছেন যে সরকারি দিক থেকে সাহায্য সহায়তা করা হয়ে থাকে, কিন্তু যারা এন্টারপ্রেনার, মূলত যারা এন্টারপ্রেনার, তারা আসলে এটাকে এই বাজারটাকে কতখানি সেফ মনে করছেন, তারা তার ইনভেস্টমেন্টটাকে কীভাবে দেখছেন যে তিনি যে ইনভেস্টমেন্ট করবেন সেটা আসলে রিটার্ন আসবে কিনা, সেই মার্কেট প্রসপেক্ট ওয়ার্ল্ড মার্কেটের প্রেক্ষিতে আছে কিনা? এখন বর্তমানে আমাদের মূল বাজার ছিল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতায় মধ্যপ্রাচ্যের মার্কেট আমাদের অনেকটা সংকুচিত হয়ে গেছে, কিন্তু তারপরেও আরও অন্যান্য বাজার আছে আমাদের যেগুলোতে এখনও চালু আছে এবং ব্যবসাটা চায়না বা অন্যান্য দেশ, ভিয়েতনাম, অন্যান্য দেশে আমাদের মার্কেট বাজারটা চালু আছে। যদি মধ্যপ্রাচ্য স্থিতিশীল হয়, অন্যান্য বাজারগুলো এনহ্যান্স করতে হয়, সেই মার্কেটটাকে যদি আরও বাড়িয়ে নিতে হয়, সম্প্রসারিত করতে হয়, তাহলে বিদেশি দূতাবাসগুলোকে তাদের কমার্শিয়াল কাউন্সিলরের মাধ্যমে সেখানে এটাকে পাবলিসাইজ করতে হবে, টু প্রপাগেট দ্য পিপুল অফ অ্যাব্রড। সেখানে আমাদের একটা স্থায়ী প্রতিনিধিত্ব এবং খুবই সুন্দর পাবলিসিটির জন্য একটা ব্যবস্থা থাকতে হবে, যে যাতে এটাকে ওইখানকার মানুষের জন্য তাদের বোধগম্য করা যায়। যেহেতু এই পাটটা হচ্ছে পরিবেশ বান্ধব আর সিনথেটিক, 1984 সালে যখন নাকি কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দেওয়া হলো, তখন থেকে বিদেশের অনেকগুলা জুট মিলের মালিক তারা অন্য ব্যবসায় সুইচ ওভার করছে। আচ্ছা, এটাই হলো আমাদের প্রথম ডিসেস্টার, কারণ বন্ধ করাটা ঠিক হয় না। আমার দেশের শ্রমিকরা দরকার হলে বসে বসে বেতন নেবে, কিন্তু বিদেশের মার্কেটে আমি হারাবো কেন? তখন তারা চলে গেছে এখানে, এবং ওই মুহূর্তেই আপনার আমাদের দেশে বা তাদের দেশে পলিথিনের যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশটা ঘটছে তখন থেকে। তারপরে এই সরকার আসার পরে আজকে 5-6 বছরে তারা এটাকে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে আন্তরিকভাবে, যে এটাকে কিভাবে রিভাইভ করা যায়। এই প্রসঙ্গে একটি কথা খুবই প্রাসঙ্গিক, জনসংখ্যা বিস্ফোরণ ঠেকাতে হবে কৃষি জমিকে রক্ষা করতে গেলে। তারপরে কৃষকদেরকে ইনসেন্টিভ দিতে হবে পাট প্রোডাকশনের জন্য, পাট উৎপাদনের জন্য একটা ইনসেন্টিভের ব্যাপার আছে। ব্যবসায়ীদেরকে যে ঋণটা দেওয়া হয় এবং ঋণটাকে রিশিডিউলিং করা হয় পরের বছর শেষান্তে, সেখানে কৃষকরাও পাবে এবং ব্যবসায়ীরাও যদি না পায় তো কৃষকদের কাছ থেকে পাটটা কিনবে কে? কিন্তু দেখা যায় যে ব্যাংকে যাইয়া আমাদের ইয়ারা খুব নাজেহাল হচ্ছে, বিশেষ করে বেসিক ব্যাংক এ পর্যন্ত বোধহয় 1 টাকাও ছাড় দেয় নাই। তা এখন তারা হাজার হাজার কোটি টাকা দিবে ব্যক্তিগত মালিকানার জন্য, কিন্তু এত বড় একটা অর্গানাইজেশনের জন্য। ধন্যবাদ জনাব রহমান। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা যেটা দেখে থাকি যে শুধু পাট না, যে কোনো ফসলেরই বাংলাদেশের কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। এইভাবে হয় অনেক সময় ফসলের ফলন খুবই ভালো হয়েছে, অনেক বাম্পার ফলনের কারণে সে বছর দাম তারা পায় না উপযুক্ত। তখন যেটা হয় যে যেহেতু প্রচুর প্রাচুর্যতা রয়েছে বাজারে, তখন দামটা কমে যায়। এইখান থেকে কৃষকদেরকে, আমি যদি এই ক্ষেত্রে পাট চাষিদের কথা বলি, তাদেরকে রক্ষা করার জন্য কি ধরনের কৌশল আসলে আমরা নিতে পারি, সেরকম ব্যবস্থা চিন্তা করছেন কিনা?
কন্ট্রাক্ট ফার্মিং হতে পারে কিনা, বা যেখান থেকে দামটা আগে থেকে নির্ধারণ করা থাকে যে কৃষক এই ফসলের জন্য এত টাকা মিনিমাম এত টাকা দাম পাবেন। প্রথমত হচ্ছে যে কৃষকরা এই নিশ্চয়তা পাবে যে তার পণ্যটা সে বিক্রি করবে এবং সাথে সাথে তার টাকাটা পেয়ে যাবে। আচ্ছা, কোনো মধ্যস্বত্বভোগীরা এখানে ইন্টারফেয়ার করবে না। তাহলে কিন্তু এই যে কন্ট্রাক্টটা যদি এইভাবে হয় যে ক্রেতা এবং বিক্রেতা সরাসরি, রাইট, এই পদ্ধতিটা সরকার আমাদের মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তর থেকে করার জন্য আমরা কিছু কৌশল প্রণয়ন করছি এবং আগামী সিজন থেকে আমরা আশা করি সেটি কার্যকর করতে পারবো, যাতে করে আর কৃষকদেরকে পাট নিয়ে গেলেও মধ্যস্বত্বভোগীর কাছে বিক্রি করলো টাকা পাচ্ছে না অথবা কম টাকা পাচ্ছে। সরাসরি যদি মিলওয়ালারা কিনে তাহলে তারা ভালো দামটা পাবে, অথবা মাঝখানে যারা ফড়িয়া তারা যদি বাকিতে না কিনে, তারা যদি সরাসরি কৃষকের কাছ থেকে কিনে এবং নগদ মূল্যটা দিয়ে দেয়, তাহলেও কিন্তু সে একটু কম দাম পেলেও তার সাশ্রয় হয়। কিন্তু আমাদের এখন যে সমস্যাটা হচ্ছে কিছু কিছু জায়গায় ফড়িয়ারা কিনছে বাকিতেও কিনছে। এটা কি আদৌ সম্ভব যে এত অনেক বিস্তীর্ণ অঞ্চল, অনেক রিমোট এলাকা, সেখানে এটা সম্ভব? সম্ভব, জি, একটু শেষ করতে দেন। এটা সম্ভব এই কারণে সম্ভব, যেমন আমাদের যে প্রথমে যে কথাটা বলছিলাম, আইনটা যদি আমার বাস্তবায়ন হয়, আমার ডোমেস্টিক মার্কেটটা যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু যারা মিলার আছেন, যারা মিল মালিক আছেন, যারা এক্সপোর্টার আছেন, তারা কিন্তু আর ওই রপ্তানির দিকে চেয়ে থাকবেন না শুধুমাত্র। তারা ভাববেন যে না, আমি পাট কিনলাম, আমি তো পাটটার কাজে লাগাতে পারছি সাথে সাথে, কাজে আমি যদি পাটকে কাজে লাগাই তার টাকাটাও আমি পেয়ে যাচ্ছি, কৃষককে আমার দিতে তো সমস্যা নেই। এই জন্যই আমরা এই মন্ত্রণালয় বহুমুখী পদক্ষেপ নিচ্ছেন। প্রথমত এই যে আমাদের আইনটা যদি প্রয়োগ হয়, আমাদের যতগুলো বন্ধ মিল আছে চালু হয়ে যাবে। আচ্ছা, আমার বিশ্বাস এবং সরকার বিশ্বাস করে আরো নতুন নতুন মিলও সৃষ্টি হবে। একই সাথে বহুমুখী পাট পণ্যের উৎপাদন যখন আরো বেড়ে যাবে, নতুন নতুন মিল বাড়তে বাধ্য। তার মানে পাটের চাহিদা সৃষ্টি হবে। পাটের চাহিদা যদি সৃষ্টি হয়, তাহলে কৃষকের পাট বিক্রি করতে কোনো সমস্যা হবে না। পাট বিক্রি করতে সমস্যা না হলে এই যে ইকোনমিক সাইকেল যে জিনিসটা আছে, পাটের দামটাও তারা ন্যায্য দামটাও পেয়ে যাবে এবং মূল্যটাও সাথে সাথে পেয়ে যাবে। জনাব কাইম, আপনার কি মনে হয় যে এখন আপনারা যেভাবে সংগ্রহ করছেন কৃষকদের কাছ থেকে পাট, ঠিক সরাসরি করছেন নাকি মাঝখানে মধ্যস্বত্বভোগীরা আছে? আসলে অনেক সময় সরাসরি করা হয়, কোনো কোনো সময় মিডিয়ার কাছে যাইতে হয়, যেহেতু ওরা যখন এটা ক্রয় করে স্টক করে ফেলে, তখন ওদের কাছ থেকে না ক্রয় করে আর না কিনে পারা যাচ্ছে না, যেহেতু আমাদের তো যে রপ্তানির যে শিপমেন্টের জন্য কন্ট্রাক্ট থাকে, সেটা তো ফেল করা যাবে না, কারণ রপ্তানিটা করলেই তো বৈদেশিক মুদ্রা আসছে। না, মধ্যস্বত্বভোগী খারাপ কিছু না, সেখানেও এক ধরনের মানুষের তো জীবিকা তৈরি হচ্ছে। যে জিনিসটা খেয়াল করতে হবে, যে জিনিসটা নিশ্চিত করতে হবে যে কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতির সম্মুখীন না হয়, তার বিলো দ্য প্রোডাকশন কস্ট যেন কখনো সে তাকে দাম দিতে না হয়, সেইটা নিশ্চিত করার জন্য আসলে কি করা যায়? কৃষকদেরকে যদি দামটা ঠিক মতো দিতে হয়, তাহলে যেই ব্যবসায়ীরা ওই ব্যাংকের দ্বারস্থ হচ্ছে লোনের জন্য, ওই লোনটাকে টাইমলি দিতে হবে। এখন লোন যদি দেয় ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, পাট শুরু হলো জুলাই মাস থেকে, তাহলে তো কৃষকের হাতে টাকাটা যাবে না সহজে। তো সেখানে ওই মধ্যস্বত্বভোগীরা নিজের কিছুটা সুযোগ সৃষ্টি করে তারা এইভাবে পাটটাকে স্টক করবে, অ্যাট দ্য সেম টাইম বঞ্চিত হবে, আমাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে, আবার বঞ্চিত হবে কৃষক। সুতরাং যে আমাদের যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ী বা রপ্তানিকারকগণ আছেন, তাদেরকে যে সময় মতো ইনসেন্টিভ দেওয়া হয়, সময় মতো যদি তাদেরকে লোনটা রিশিডিউলিং করে দিয়ে দেওয়া হয় কোনো হয়রানি ছাড়া, তাহলে তারা কৃষকরাও হয়রানি হবে না, কৃষকদের কাছে তারা তাৎক্ষণিক পৌঁছতে পারবে এবং কৃষকরা ওই ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য এটাই হচ্ছে একমাত্র অবলম্বন, যে টাকাটা মার্কেটে থাকতে হবে। সেটি হচ্ছে সরকার মজুদ বিরোধী কিন্তু একটা পদক্ষেপ নিয়ে থাকেন, এখনো নিচ্ছি আমরা। সেটি হচ্ছে যে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে সকল মজুদদারদেরকে, যারা ব্যবসায়ী পাট কিনেন এবং স্টক করেন, তারা প্রতি মাসে 1000 মনের বেশি পাট স্টক করতে পারবেন না। এটা আমরা এনশিওর করি না, আমরা করি, আমাদের যে মাঠ পর্যায়ে যারা আছেন তারা করেন। হ্যাঁ, তারপরেও যদি কিছু লোকজন থেকে যায়, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। আচ্ছা আচ্ছা, সরকার কিন্তু এখানে বসে নাই। তবে বাজারটা যদি প্রতিযোগিতামূলক করে করা সম্ভব হয়, অর্থাৎ পাটের উৎপাদন বাড়ানো, একই সাথে রপ্তানি এবং আভ্যন্তরীণ মার্কেটটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি। আমি এক ছোট্ট বিষয় আপনাদের জানতে চাই, অনেক সময় যেটা আমরা দেখে থাকি যে এই যে পণ্যের যে দামের কথা বলছি, আমরা কন্ট্রাক্ট ফার্মের কথা বলছি, কিন্তু কৃষকদেরকে আগে থেকেই যে সুবিধা দেওয়া যেতে পারে, যে
ব্যাংক লোনটা নিশ্চিত করা যেতে পারে কিনা, সেই বিষয়গুলো কি পাট অধিদপ্তরের পক্ষ এটা থেকে আসলে আমাদের আওতার মধ্যে পড়ে না, কৃষি মন্ত্রণালয়ের। আচ্ছা, আমি ছোট্ট আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। আমরা যেটা করে থাকি, আমরা ওই যে সার দিই, হ্যাঁ। আমরা বীজ দিই বিনামূল্যে। আচ্ছা আচ্ছা, এই ইনসেনটিভটা আমরা দিই। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি গবেষণার কথা বলছিলেন যে যারা বৈজ্ঞানিক রয়েছেন তাদের সাথে কাজ করছেন, পাটের নতুন নতুন ভ্যারাইটি বা পাটকে আরো বেশি করে ব্যবহার করা যায় এমন সূক্ষ্ম তন্তুর পাট উৎপাদনের জন্য সেই গবেষণা আসলে একটু বিজেআরআই এর জন্য দায়ী, হ্যাঁ। মানে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে এবং তারা এই বিষয়ে গবেষণা করে চলেছেন। আমরা খুব আশাবাদী, যেমন আপাতত যে জাতটা বেশি ব্যবহৃত হয় O9897, অনেক কৃষক বলছেন যে স্যার আরো ভালো ভ্যারাইটি মানে কবে আমাদের কাছে আসবে। আমরা ইতিমধ্যে বিজেআরআইকে বলেছি যে কৃষকের চাহিদা কিন্তু এখন অন্যরকম, আপনারা সেই দিকে মনোযোগ দেন। জনাব মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আব্দুল কাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পর জন্য আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আপনার সাথে আমরা আবার কথা বলবো। আমাদেরকে উপস্থিত করার জন্য। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।